LB24 নিউজ স্টুডিও থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মাহমুদ হাসান। প্রথমে সংবাদ শিরোনাম। দেশের গণমাধ্যমগুলোর উচিত ভারতীয় মিডিয়ার মিথ্যাচার তুলে ধরা, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। আমরা ব্যর্থ হলে হাসিনা কারোরই অস্তিত্ব রাখবে না, বললেন সার্জিস আলম। চিন্ময় দাসের গ্রেফতারকে ভুলভাবে ব্যাখ্যা নিয়ে জাতিসংঘে বিবৃতি। বিমানবন্দরে আটকে দেয়া হলো সুবর্ণা মুস্তফাকে। হাসপাতালে আসাদুজ্জামান নূরের উপর হামলা। বাংলাদেশিদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা কলকাতার হাসপাতালের। যুদ্ধবিরতিতে রাজি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। এবারে বিস্তারিত। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারতীয় মিডিয়ার কাছে যেসব মিথ্যাচার হচ্ছে, দেশের গণমাধ্যমগুলোর সেগুলোকে শক্তভাবে তুলে ধরা উচিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। শনিবার 30 নভেম্বর দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক, প্রত্যাশা, প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ শীর্ষক সেমিনারে এ মন্তব্য করেন তিনি। তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশের সাম্প্রতিক বিভিন্ন ইস্যু এবং পরিস্থিতি নিয়ে ভারতীয় মিডিয়া যেভাবে প্রচারণা চালাচ্ছে, সেটি দুই দেশের প্রতিবেশীমূলক সম্পর্ক স্বাভাবিকভাবে বজায় রাখতে সহায়ক নয়। তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর প্রভাব বিস্তার থাকবেই। এসব মোকাবিলার জন্য আমাদের ঘর গোছাতে হবে, যাতে কেউ অযাচিত প্রভাব বিস্তার না করতে পারে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, খুনি হাসিনা এবং তার দোসররা সবসময় চেষ্টা করছে আমরা যেন ব্যর্থ হই, আর আমরা ব্যর্থ হলে আমাদের অস্তিত্বই থাকবে না। প্রশাসনের মধ্যে যারা জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল তাদের আইনের আওতায় আনতে হবে। বর্তমান প্রশাসনকে আরও কঠোর হতে হবে। শনিবার 30 নভেম্বর দুপুরে ময়মনসিংহের নগরীর তারেক স্মৃতি অডিটোরিয়ামে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ময়মনসিংহ বিভাগের 55 জন শহীদ পরিবারের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। He is an illegal immigrant and he doesn't have the right to work here. You'll be receiving a letter from immigration enforcement very soon. Spend £10. Save up to £60,000. Yeah! জাতিসংঘে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রাম পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতারকে ভুলভাবে ব্যাখ্যা করার বিরুদ্ধে বিবৃতি দিয়েছেন সরকার। জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম বৃহস্পতিবার 28 নভেম্বর সংখ্যালঘু ইস্যু সংক্রান্ত জাতিসংঘ ফোরামে সংখ্যালঘুদের সুরক্ষায় সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন। বিবৃতিতে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি উল্লেখ করেন, আমরা অত্যন্ত হতাশার সঙ্গে লক্ষ্য করছি কিছু বক্তা চিন্ময় দাসের গ্রেফতারকে ভুলভাবে ব্যাখ্যা করেছেন। প্রকৃতপক্ষে নির্দিষ্ট অভিযোগেই তাকে গ্রেফতার করা হয়েছিল। মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। সম্প্রতি একজন মুসলিম আইনজীবীকে নৃশংসভাবে হত্যা করার পরেও আমাদের সরকারের তাৎক্ষণিক হস্তক্ষেপ এবং সব ধর্মের নেতাদের সমর্থন সহকারে শান্তি বজায় রাখতে ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সহায়তা হয়েছে। আওয়ামী লীগ থেকে মনোনীত সাবেক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও অভিনেত্রী সুবর্ণা মুস্তফাকে দেশের বাইরে যেতে দেওয়া হয়নি। শনিবার 30 নভেম্বর থাইল্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে আসলে তাকে আটকে দেওয়া হয়। ইমিগ্রেশন পুলিশ তাকে সেখান থেকে ফেরত পাঠায়। পুলিশ সূত্রে জানানো হয়, একটি গোয়েন্দা সংস্থার কিছু অবজারভেশন ও আপত্তি থাকায় তাকে দেশের বাইরে যেতে দেওয়া হয়নি। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সাবেক মন্ত্রী ও নীলফামারী 2 সদর আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের উপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার 30 নভেম্বর দুপুরের দিকে হাসপাতাল প্রাঙ্গণে এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আসাদুজ্জামান নূরকে চিকিৎসার জন্য দুপুরে হাসপাতালে নিয়ে আসা হয়। এ সময় জুলাই আগস্ট আন্দোলনে আহত কয়েকজন শিক্ষার্থী তার উপর হামলা চালান। পরে শিক্ষার্থীদের হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রেজাউর রহমানের কক্ষে নিয়ে যাওয়া হয়। তবে এই বিষয়ে মন্তব্যের জন্য পরিচালককে ফোন করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। হুন্ডাম ট্যাপ ট্যাপ সেন্ডে বোনাস দিয়া উলি আরম্ভ করছে। কোনো গোপন চার্জ নাই, এক্সট্রা ফিস নাই, দালালি নাই। টেকাই ওই মুহূর্তে মোবাইলে বা ব্যাংকে ট্যাপ ট্যাপ সেন্ডে। ট্যাপ ট্যাপ সেন্ড, সেন্ড মোর, স্পেন্ড লেস। অন্তর্বর্তী সরকারের কাছে নিজের বিরুদ্ধে ওঠা নানা ধরনের কর্মকাণ্ড ও দুর্নীতির অভিযোগের সুষ্ঠু তদন্ত দাবি করেছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসু জিএস গোলাম রাব্বানী। একই সঙ্গে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ফারজানা ইসলামকে বিচারের আওতায় আনার দাবি জানান। শুক্রবার 29 নভেম্বর রাত 10:30টায় ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে এক পোস্ট করে গোলাম রাব্বানী কথা বলেন। সেখানে তিনি আরও নানা বিষয়ে কথাবার্তা বলেছেন। রেকর্ড অঙ্কের টাকা ও সোনার অলংকার মিলল পাগলা মসজিদের দানবাক্সে। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স থেকে রেকর্ড পরিমাণ 8,21,34,304 টাকা পাওয়া গিয়েছে। এছাড়া দানবাক্সে মিলেছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও সোনার অলংকার।
শনিবার 30 নভেম্বর সন্ধ্যা 6টায় কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মিজাবের রহমত এই বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সকাল 7টায় পাগলা মসজিদের 11টি দানবাক্স খোলা হয়, যেখানে পাওয়া যায় 29 বস্তা টাকা। বস্তা ভর্তি এসব টাকা সকাল 8টায় মসজিদের দ্বিতীয় তলার মেঝেতে ঢেলে শুরু হয় গণনা কার্যক্রম। এছাড়াও বিপুল পরিমাণ সোনা, রূপা ও বৈদেশিক মুদ্রা পাওয়া গিয়েছে। বাংলাদেশি রোগীদের আর চিকিৎসা দিবে না বলে ঘোষণা দিয়েছেন কলকাতার একটি হাসপাতাল। তাদের অভিযোগ, বাংলাদেশিরা ভারতীয় পতাকা অবমাননা করেছে। যদিও একই অভিযোগ রয়েছে বাংলাদেশিদেরও। গত বৃহস্পতিবার বঙ্গীয় হিন্দু জাগরণ নামের কলকাতার একটি হিন্দু সংগঠন বাংলাদেশের জাতীয় পতাকায়ও আগুন দেয়। টাইমস অফ ইন্ডিয়া জানায়, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতনের অভিযোগে পশ্চিমবঙ্গের উত্তর কলকাতার মানিকতলার হাসপাতালটির কর্মকর্তা JN রায় জানান, বাংলাদেশিরা ভারতীয় পতাকা অবমাননা করেছেন, এই জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে কলকাতার একটি নামকরা বেসরকারি হাসপাতালের প্রধান নির্বাহী CEO জানান, JN রায় হাসপাতালটি কখনোই বাংলাদেশের রোগী পায়নি, বরং স্থানীয় রোগী পেতে এই হাসপাতালটির সমস্যা হয়। তার ভাষ্য, বাংলাদেশি রোগী তো দূরের কথা, এই হাসপাতালের জন্য স্থানীয় রোগী পাওয়াও অনেক কঠিন। এখন এই হাসপাতালটি সোশ্যাল মিডিয়ার ভিডিও পোস্ট করেছে নিজেদের নাম কামানোর চেষ্টা করার জন্য। FRJ ট্রাভেলস, বিশ্বস্ততার প্রতীক। 85 বার্ডেট রোড, মাইল্যান্ড, লন্ডন E3 4JN। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনের নিয়ন্ত্রিত অঞ্চলে নেটো সুরক্ষা প্রতিষ্ঠিত হলে তিনি যুদ্ধবিরতির জন্য রাজি। শনিবার 29 নভেম্বর প্রকাশিত স্কাই নিউজের এক সাক্ষাৎকার থেকে এই তথ্য জানা যায়। সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, নেটো উত্তর আটলান্টিক চুক্তি সংস্থার সদস্যপদ পেলে যুদ্ধের উত্তপ্ত পরিস্থিতি থামাতে সহায়তা করবে এবং দখলকৃত অঞ্চলগুলো কূটনৈতিক উপায়ে ফিরিয়ে আনা সম্ভব হবে। জেলেনস্কি বলেন, যদি আমরা যুদ্ধের উত্তপ্ত পরিস্থিতি থামাতে চাই, তবে আমাদের নিয়ন্ত্রিত অঞ্চলগুলোকে দ্রুত নেটো সুরক্ষার আওতায় নিয়ে আসা উচিত। পরবর্তীতে রাশিয়ার দখলে থাকা অঞ্চলগুলোকে কূটনৈতিক উপায়ে ফেরত আনা সম্ভব হবে।